৳৪,০০০ মাইক্রোবাসের ভাড়া দিয়ে ধরেছে ৳১৬,০০০। এটা এগুলি নাকি ছোটখাটো। আমার বলল যে, "ভাই এটা খুব ছোটখাটো। আরো বড়, বড় সে বালিশকান্ডের মতো ঘটনাও নাকি বিসিবিতে আছে যেগুলো এখানে এর আগে হয়েছে।" তো এই চুরিগুলো তারা করেছে এবং সেই চুরিগুলো নিয়ে একের পর এক নাজমুল ভাইকে যদি এখানে এইটার তদন্তের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু বের হবে না। আচ্ছা এখন এই যে আপনার করা হইলো, আ সিআইডিতে যেটা তদন্ত করা হইলো, এই তদন্ত রিপোর্ট কিন্তু বের হয়ে গিয়েছে। আরো মানে কমপ্লিট হয়ে গিয়েছে আরো ১০ দিন আগে। সেই তদন্ত রিপোর্ট করেছেন সিআইডির একজন স্পেশাল এসপি আছেন, এডিশনাল এসপি। তো উনি আ উনার নাম হচ্ছে ডক্টর রুহুল আমিন। তো ডক্টর রুহুল আমিন উনার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি খুবই সৎ একটা মানুষ। খুবই মানে তিনার পুলিশ ডিপার্টমেন্টে তার আ প্রচন্ড সুনাম আছেন এবং এই যে সাস্টামো-টাস্টামো চুরি বাটপারি এগুলো তিনি আমি যতটুকু তার ব্যাপারে জেনেছি আমি একদম 100% বলতে পারব না। বাট আমার জানা মতে তিনি খুব ভালো মানুষ। এই ডক্টর রুহুল আমিন ভাই আপনার উনি এই তদন্তটা করেছেন। উনি কিন্তু এই তদন্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন। কিন্তু সেই তদন্ত রিপোর্ট বের হচ্ছে না। এটা নিয়ে অ্যাকশনে যাওয়ার কথা। কিন্তু সেই রিপোর্ট বের হচ্ছে না। অর্থাৎ হইতে পারে সিআইডির উপর লেভেল অথবা সরকারের উপর লেভেল। আবার ওই যে একটু আগে বললাম না যে বিএনপির একজন ক্রীড়ামন্ত্রী হবেন। তিনি নাকি ব্যাপক থ্রেট করছেন যে তোদের দেখে নেব এই করলে কি বলে ওই যে এ নির্বাচন হইলেই নাকি সে সবকটারে পিছনে নাকি দিয়ে তারপরে বাদ করে দিবে। এরকম কথাবার্তাও প্রকাশ্যেই তারা বলে বেড়াচ্ছেন। তো নাজমুল হোসেন ভাই অ্যা এখন ওই কমিটিটা যেহেতু তিনি কনভেনর ছিলেন, তিনি এটার মূল উনাদের দৃষ্টিতে আরকি ইনার মূল হোতা হচ্ছেন কি নাজমুল হোসেন ভাই। আর সিআইডির ডক্টর রুহুল আমিন ভাই উনিও এটার করে দিয়েছেন। তো উনিও হয়তো একটা বিরাট ভাজন হইতে পারে ভবিষ্যতে। এখন প্রশ্ন হইল যে বোর্ডের এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আছেন সাখাওয়াত ভাই। পরিচালক আছেন আসিফ ভাই সহ আরো যারা আছেন। ভাই আপনাদের একটু সাহস দেখাইতে হবে তো। আপনাদেরকে যদি নাকি মানে মিডিয়া আছে তো। আপনাদের নিজের একেকটা Facebook পেজ আছে। আপনারা সেখানে ঘোষণা দিয়ে বলে দেন যে কি হয়েছে। মানুষ জানুক অন্তত। না পদে মানে এইসব অন্যায়, অনিয়ম এগুলোকে ধরে রেখে পদে থাকার চাইতে আমি মনে করি বাংলাদেশের মানুষকে এটা জানানো উচিত যে বোর্ডে কি হচ্ছে, কার চাপে আপনারা কাজ করতে পারছেন না। মাটি চুরি হয়েছে। আরে ভাই সেখানে তারা বলেছে এই মাটি নাকি তারা ঠিকই এনেছে এই আপনার 20 সিএফটি এনেছে তারা। কিন্তু এই মাটি নাকি রাতের বেলা চুরি করে নিয়ে গিয়েছেন। এখন ওইটা একটা মানে সিকিউরড এরিয়া। ওই সিকিউরড এরিয়াতে ২৪ ঘন্টা সিকিউরিটি থাকে। ওইখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। তাদেরকে বলা হয়েছে যে, "সিসি ক্যামেরার ফুটেজ দেন আপনারা যদি চুরির প্রমাণ থাকে তাহলে দেন।" তারা সেই ক্যামেরা চেক করেছে। চেক করে সেখানে এই ধরনের কোনো চুরির ঘটনা দেখেন নাই। অর্থাৎ সে মাটিগুলো আনাই হয়েছে। আবার মাটিগুলো আমি কথা বলে আবার জানলাম যে মাটিগুলো রাখা হয়েছে কিভাবে জানেন? মানে এই মাটিগুলো এক জায়গায় রাখার কথা। মাটি এইখানে একটু, ওইখানে একটু নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে রাখা হয়েছে যাতে এটা ঠিকমতো কাউন্টও করতে না পারে। তো তারা তো সেটা করেছে। সবশেষে দেখেছে যে এখানে চুরি হয়েছে। সেই মাটি সিসি ক্যামেরার ফুটেজ, মাটি চুরি হওয়া, মাটি মানে কোন কিছু সেখানে প্রমাণ করতে পারেনি। তো এটার মানে হচ্ছে তারা মাটি আনেই নাই। বোর্ডের যে তদন্ত, সিআইডির যে তদন্ত, সেই তদন্ত অনুযায়ী এখানে সর্বোচ্চ ৭ থেকে ৮ সিএফটি মাটি আনা হয়েছে। আর বাকি মাটি আনাই হয়নি। আবার সেই মাটি আনার কথা বলা হয়েছে বগুড়া থেকে। সেই মাটি নাকি এনেছে হচ্ছে সাভার বা মানিকগঞ্জের এদিক থেকে। মানে ভাই পদে দুর্নীতি একদম চারিদিক থেকে পুরো দেশের সবখানে ছড়িয়ে গিয়েছে। তো এখন ধরেন এই যে আ এটা হয়েছে, এটার পরে তো মানে এটার একটা সলিউশন তো ছিল, তাই না? যদি নাকি বোর্ডের পর এই রিপোর্টটার ভিত্তিতে যদি নাকি আপনারা ব্যবস্থা নিতেন, কারা এটার সাথে জড়িত। ব্যবস্থা নিলে তো এই এতদিনে এই চোরগুলো তো জেলে যাওয়ার কথা। এই যে আমি গত ২ দিন আগে সুজনের যে নথিটা দেখিয়েছি, সুজন যে চুরিটা করেছে প্রায় আ ৳২.৫ কোটি উপরে। ৳২.৫ কোটি চুরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না? ওদিকে বিডিআর এর কমিশন আপনার রিপোর্ট করে রেখেছে। ব্যবস্থা নাই। আরে ভাই সমস্যা গুম কমিশনের ওদিকে রিপোর্ট আ রেডি। কোন ব্যবস্থা নাই। মানে তাহলে কমিটি করার দরকার ছিল কি আপনাদের? পুরো দেশটা জাস্ট আল্লাহর ওয়াস্তে চলছে। এখানে যে সমস্যাটা হবে, এই যে বিডিআর কমিশনের যারা রিপোর্ট যারা করেছেন, কমিশনের যারা মেম্বার ছিলেন, মেম্বারদের লাইফ তো এখন থ্রেট এর ভেতরে। কারণ তারা তো আপনি এখানে তাহলে ওদের লোকজনের বসায় দিতেন।
অসৎ কিছু লোকজন এসে তারপরে করতে কিন্তু সৎ লোকজন ছিল। তো তারা কি করেছে, তারা কাদের জিজ্ঞাসাবাদ করেছে, এগুলো তো তারা দেখেছে। তো এখন কি হবে? তাদের বিরুদ্ধে এখন যদি নাকি অ্যাকশন এ যায়, তারা যদি এখন তাদের কোনো একটা ক্ষতি করে, এটা এই সেফটি আপনি কিভাবে দিবেন? তাদেরকে বাঁচাবেন কিভাবে? এগুলো করা হয়নি। ভাই, আপনি কমিশনের রিপোর্ট তৈরি রেডি, কমিশনের তদন্ত শেষ, কমিশনের মেয়াদ শেষ। আপনি কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করেন না। তাহলে করে লাভটা কি? যাই হোক, ক্রিকেট বোর্ডের যেহেতু এটা আপনাদের আলাদা একটা জায়গা, এখানে যদি কেউ আপনাদের এটাতে বাধা দেয়, কেউ যদি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে, আল্লাহর হস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে জানায়েন আপনাদের নিজেদের Facebook পেজে, "ভাই, এই নাজমুল হোসেন ভাই যদি মনে করেন আজকে তাকে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কালকে মনে করেন তাকে পরিচালক থেকেও আপনি বাদ দিয়ে দিলেন। কি হইছে? সারা জীবন এই দেশের মানুষ মানে কয়জন বিসিবির ডিরেক্টরকে মানুষ মনে রেখেছে? খুব পরিচিত ক্রিকেটারের বাইরে আমার তো মনে হয় না যে গত আগের টার্মের বোর্ডের কে ডিরেক্টর ছিল, কে কি ছিল, কেউ কারো মনে নেই। একমাত্র প্রেসিডেন্ট ছাড়া কারোরই মনে রাখে না। নাজমুল ভাইরে মনে রাখবে সারা জীবন। বিসিবির ডিরেক্টরের নাম শুনলেই মানুষ মনে রাখবে যে নাজমুল হোসেন নামে একজন ছিল। তো সে কি বলেছে, সে তার সমস্যা হইছে যে আপনার যাক আমি এটা শেষ করে নেই যে আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইয়ের ভিত্তিতে আপনার কমিশনের এবং সিআইডির যেই তদন্ত রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিবেন। অন্তত, অন্তত এই রিপোর্টে কি এসেছে সেটা আপনারা সংবাদ সম্মেলন করে জানাবেন। এইটা বুলবুল ভাই সহ যারা আছেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অনুরোধ থাকবে। এই দেশের মানুষ চোরদেরকে চিনতে চায়। ওদের ছেলে-মেয়েদেরকে দেখলে এই যে মাহফুজ আনাম, এই যে ফাহিম সিনহা এগুলো ছেলে-মেয়েরা যেখানে দেখবেন নিশ্চয়ই যে পড়াশোনা করে স্কলাস্টিকায় পড়ে, দেশের বাইরে যায় পড়ে। সো এই স্কলাস্টিকাতে যারা এই ইয়ে করে, যাদের ওদের বন্ধু-বান্ধবী আছে না? তারপরে ওদের ওই যে বন্ধুদের মাটা মানে মায়ের বান্ধবী-টান্ধবী আছে, এগুলো জানতেন এই যে এটা চোরের ছেলে, মাটি চোরের ছেলে। মাহফুজানা মাটির চোর, ফাহিম সিনহা মাটির চোর। মাটি চোরের ছেলে এগুলি। মাটি চোরের মেয়ে। চোরের বাচ্চারা এরাই চোরেদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো এখন নাজমুল ভাইয়ের বিষয়টা দিয়ে তারপরে আজকে শেষ করব। দেখেন আ নাজমুল ইসলাম ভাই যে কাজটা করেছেন, আ নাজমুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য দিয়েছেন তিনি যে, ক্রিকেটাররা করেছেন কি মানে ক্রিকেটাররা যেই দাবিটা তুলেছেন, মানে উনি যে পরিস্থিতিতে আছে এটা আমি কিছুটা অ্যাজিউম করতে পারি। ধরেন যখন আপনারে নিয়া মানে একাধিক গ্রুপ যখন আপনারে নিয়ে উল্টা-পাল্টা বলতে থাকে না, তখন মাথায় কাজ করে না। তখন আ কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়। এখন উনারে নিয়া যে পরিমাণে প্লেয়ার-টেলেয়ার এই যে মিডিয়া গুলো বিশেষ করে ৭১ টিভির কালকে একটা দেখলাম, একটা শিরোনাম দেখলাম। ছি! সাংবাদিকতা দেখেন, একটা ন্যাশনাল টেলিভিশন। ছি! এত কিছুর পরেও পদত্যাগ করলেন না। তোর মা, তোদের মা শেখ হাসিনা যে এই যে ১৫ বছর ছিল, কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস? তোর বাপেরা চোর। তোর বাপ এই যে ফাহিম সিনহা চোর, এই যে পাপন চোর ছিল, তোর আকরাম খানও চোর ছিল। এর আগেরগুলো যে চুরি করলি যে তোর সুজন বাপ চোর ছিল। চোরদের নিয়ে কোনদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস? টাকা দিয়া যদি করা হয় তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলত দিয়া নিয়া দিয়ায়। কিন্তু দেশের ক্ষতি হবে না। তোর মার নিচতলায় সমস্যা হবে, দেশের ক্ষতি হবে না। তুইও তোর মারে তোর বোনেদেরকে নিয়ে দৌলত দিয়া দিয়ায়। এগুলির নাম সাংবাদিকতা। চুরি করে পুরা দেশটা হয়ে গেল, কোন কথা বলতে পারিস না। এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস। এই হলো তাদের ইয়ে। এখন এই সিন্ডিকেটটা, পুরো সিন্ডিকেটটা উনি একটা কথা বলেছেন। কেন বলেছেন? ক্রিকেটাররা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না গেলে উনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কত মামাবাড়ির আবদার চিন্তা করেন। মানে তোর দেশ তোর না, দেশ খালি বিসিবি, দেশ খালি বাংলাদেশের মানুষের। তোর দেশ না? আচ্ছা, এটার প্রেক্ষিতে গতকালকে আমি খুব অবাক হয়ে শুনলাম, এই যে মেহেদী হাসান মিরাজ, আমার খুব পছন্দের প্লেয়ার একটা। এই লোক কি বলে যে, আমরা মানুষ আমাদেরকে গালি দেয়। আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না। গালি কি তোমারে খামাখা দেয়। একজন পড়লে আরো পরের ৫ জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য। এমনি দেয়। আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও। তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যেকোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে। কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয়? উনি বলে কি, উনি এত করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না, আমরা জানি না। আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না।
তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়। কোটা দিয়ে দিছে, সে বলেছে স্যার সেলফি তুলতে আসে, সে সেলফি তোমার সেলফি তুলে ভাই, বাংলাদেশের মানুষ মেহেদী হাসান মিরাজের দেখলে পিছন দিয়ে একটা দিয়ে দিয়েন। হ্যাঁ? তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। সরকার উনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের এই যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন। উনার জবাব দিয়েছেন উনি। উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয়। আর উনি টাকা পান হলো আইসিসি এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়। আর স্পন্সর থেকে টাকা পান। আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। মেহেদী হাসান মিরাজ, তোর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের ফন্দে দইরা চইলা আইছো এই সদরঘাটে নাইমা গেছো। নাইমা ওখান থেকে খেলা শুরু করছো না? ওখান থেকেই প্লেনে করে তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার, হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। এই যে সারা বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা, সারা বাংলাদেশে জেলায়, জেলায় স্টেডিয়ামগুলো করা, বিকেএসপির খরচ, এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই। এটা তোমার বাপ করে দিছে, তুমি লঞ্চের ইয়েতে কইরা পিছনে কইরা এই মাঠ নিয়ে এসে এখানে বসাইছো। তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো, আর তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার, এই দেশের জনগণের কি পরিমাণে টাকা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমাণে টাকা খরচ, এটা তোমার মাথায় নাই? তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার বাপ লাগে তোমারে টাকা দেয় খামাখাই। আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয়। তোমার এমনি প্লেয়ার বানাই দিল। এমনি আইসিসি তোমারে বরিশাল থেকে ধরে নিয়ে গেছে খেলা করতে। তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের, এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই এ সরকারের বিশাল একটা আ ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে। গায়ে লাগে না এটা? তুমি হুট করে এসে হয়ে গেলা তুমি মিরাজ হোসেন, আর তোমারে প্লেয়ার হয়ে গেলা, যায়া স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা। এত সোজা। নির্লজ্জের মতো সে কালকে এই কথাগুলি বলল। আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি? তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষকে উদ্ধার করে দিছে। আর বেটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে, এটা আমার ভাগ্য, এটা আমার কপাল। আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে। আল্লাহর কাছে শুকরিয়া কর বেটা। তোরে মানুষ সম্মান করে। এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না। তার কাছে করতে আসছে মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষরে। আমার সাথে সেলফি, আমরা তো সেলফি তুলি তাদের সাথে। ওরে দেখলে এরপর থেকে আপনার জুতাটা খুইলা জুতা দিয়া সেলফি তোলাবেন ওর সাথে। জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে, এরপরে সেলফি ধরবেন। "নে আমার জুতার সাথে সেলফি তোল।" সেলফি তুলতে আসছে তাই এর সমস্যা। মাঠে এরপরে ওরা খেলতে যাবে। পারফরম্যান্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ভিতরে ঢুকে না? ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট-ট্যাট নিয়া, সবাই সালাম দিবেন এগুলিরে। সবাই মিলে সালাম দিবেন। পারো না ছিটতে খেলার সময় আইসা এখানে আইসা বড়, বড় এই যে মিঠুন নামে এক ছেলে, সে সংবাদ সম্মেলন করল। এরে আমি গত ২ দিনে টেলিভিশনে যতবার দেখেছি, ততক্ষণ আমি তারে কোনদিন বাংলাদেশের কোন খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারে আমি দেখি নাই। মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোন ম্যাচে। বিশাল বড় মাস্তান। যারা খেলা করে কই তৌহিদ হৃদয় কই, ওই তাসকিন কই, মুস্তাফিজরে নিয়া সমস্যা। মুস্তাফিজ নাই। এরা আসছে এখানে সংবাদ সম্মেলনে, এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে। কোয়াব নেতা সাইজা এরা এই বাংলাদেশের ক্রিকেটের মারার জন্য ধান্দায় আছে। যাই হোক ভাই, নাজমুল ইসলাম ভাই, আশা করি আপনাকে আপনার দায়িত্ব আবার আ নেক্সট যে বোর্ড মিটিং আছে, আ সম্ভবত ২২ তারিখে বা ২৪ তারিখে, সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। কারণ এই মানুষটার আ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার ১৫ বছরে কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব, তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক। তিনি যদি দায়িত্বগুলো পান, তাহলে আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, সাখাওয়াত ভাই, আসিফ ভাই, আপনারা যারা আছেন ভাই, আপনাদের সবাই মানে নিজের গা বাঁচায় চললে হবে না। ভাই আপনাদেরকেও উনার পাশে থাকতে হবে। আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আপনারা সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা, মাটি চোর সহ ডাব চোর, মাইক্রোবাসের ভাড়া চোর, এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা ৬০,০০,০০০ ৭০,০০,০০০ টাকা। ভয়ংকর ব্যাপার। এগুলো বাংলাদেশের মানুষ জানতে চায়। এগুলো আমাদের টাকা। এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। অতএব আপনারা আশা করি জানায় দিবেন।
না জানায় দিলেও আমাদের কাছে চলে আসবে এমনে সেমনে। সো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো।